আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুরু করছি আজ দা গল্প। লেখিকা সাবিলা সাবি, পর্ব সংখ্যা 39। অ্যালিসা আর সিলভা পৃথিবীর পুষ্পরাজ্য পাহাড়ে পা রাখার মুহূর্তে নিজেদের উপস্থিতির সংকেত পাঠায়। সেই সংকেত পাওয়ার সাথে সাথে থারিনিয়াস আর আলবিরা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তাদের স্বাগত জানাতে প্রস্তুত থাকে। দীর্ঘ 3 দিনের যাত্রা শেষে তারা ভেনাসের রাজ্য থেকে পৃথিবীতে পৌঁছায়। তাদের অবতরণের সাথে সাথে পাহাড়ে জুড়ে যেন একটি শক্তিশালী কম্পন ছড়িয়ে পড়ে। একসাথে দুটি ধপাস ধপাস শব্দ শোনা যায়, যা পাহাড় এবং মাউন্টেন গ্লাস হাউসকে কাঁপিয়ে তোলে। ফিওনা, অ্যাকোয়ারা আর এথেরিয়ান চমকে ওঠে। তাদের মনে হয় যে তারা এখানে এসে গেছে। অন্যদিকে জ্যাসপার তখন ল্যাবে গভীর মনোযোগে কাজ করছিল। সেই কম্পনের অনুভূতিতে তার মনোযোগ বিচ্ছিন্ন হয়। সে দ্রুত ল্যাবের কাজ থামিয়ে বুঝতে চেষ্টা করে কি ঘটেছে। মনে মনে সে জানে যাদের আসার কথা তারা এসে গেছে। থারিনিয়াস আর আলবিরা সিলভা এবং অ্যালিসিয়াকে মাউন্টেন গ্লাস হাউসে প্রবেশ করলো। ভেতরে ঢোকার পরে ডাইনিং টেবিলে তাদের নজর এলো, যা বিভিন্ন মুখরোচক খাবারে সাজানো। একবারে দাঁড়িয়ে ছিল টেবিলের পাশে, মুখে একটি চওড়া হাসি নিয়ে। সিলভা আর অ্যালিসা ভেতরে পা দিয়ে চারপাশে নজর বুলালো। তাদের চোখ বিস্ময়, কারণ এটি তাদের প্রথমবারের মতো মাউন্টেন গ্লাস হাউস এবং পৃথিবীর অভিজ্ঞতা। কাচের দেয়ালের মধ্য দিয়ে পাহাড়ের সৌন্দর্য তাদের মুগ্ধ করে। একবারে তাদের উষ্ণ স্বাগত জানিয়ে বলল, স্বাগতম পৃথিবীতে, আশা করি আপনাদের যাত্রা ভালো কেটেছে। অন্যদিকে এথিরা নিজের কক্ষে লুকিয়ে ছিল। সিলভার সাথে সরাসরি মোকাবেলা ভয় তাকে কাবু করে রেখেছিল। ফিওনা নিজের কক্ষে থাকলো কোনো ঝামেলা এড়ানোর জন্য। সিলভার ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গিয়ে বলল, পৃথিবীর বেশ মজার জায়গা মনে হচ্ছে, খাবারগুলো দেখতে আকর্ষণীয়। অ্যালিসা কিছু না বলে শান্তভাবে চারপাশ দেখছিল, যেন নিজের জায়গাটি পরখ করে নিচ্ছে। অ্যালিসা ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়েই জ্যাসপারের কথা জানতে চাইল। থারিনিয়াস শান্তভাবে জানালো, প্রিন্স ল্যাবে আছে, সে এখন খুব গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত। অ্যালিসা একটু বিরক্ত হয়ে বলল, খাওয়া শেষ করে আমি ল্যাবে যাব, ওনার সাথে দেখা করতেই হবে। থারিনিয়াস কৌশলে উত্তর দিল, ল্যাবে কেবল তাদের প্রবেশের অনুমতি আছে যারা ল্যাবের কাজের সাথে সরাসরি যুক্ত। অ্যালিসা তৎক্ষণাৎ বলল, আমি প্রিন্সের বাগদত্তা এবং ভবিষ্যতে অর্ধাঙ্গিনী হব। ওনার যে কোনো জায়গায় আমি যেতে পারি, আমার জন্য কোনো অনুমতির প্রয়োজন নেই। থারিনিয়াস অসহায় ভঙ্গিতে মাথা নুয়ে দিল, আর কোনো কথা বলল না। একবারা তখন বিষয়টি সামাল দিয়ে বলল, আপনারা আগে ফ্রেশ হয়ে নিন, তারপর খাওয়া দাওয়া সেরে বাকিটা সব করা যাবে। সিলভা এদিক ওদিকে নজর বুলিয়ে এথেরিনকে খুঁজতে লাগলো। তার অনুপস্থিতি যেন সিলভার চোখে ঠিক লেগে গেল। একবারা সিলভার খোঁজাখুঁজির কারণ বুঝে বলল, এথেরিয়ান তার নিজের কক্ষে রয়েছে। সিলভার তৎক্ষণাৎ বলল, আমি আগে ওর সাথে দেখা করব, আমাকে ওর কক্ষটি দেখাও। একবারে একটু দ্বিধায় পড়লেও সিলভার তীক্ষ্ণ দৃষ্টির চাপে সম্মতি দিয়ে বলল, এদিকে এসো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। সিলভা একবারার পিছু পিছু এথেরিয়ানের কক্ষের সামনে পৌঁছালো। দরজা খুলতে সিলভা আর কোনো কথা না বলে তৎক্ষণাৎ ভেতরে প্রবেশ করলো। একবারা কিছুটা পিছিয়ে দাঁড়িয়ে দেখলো সিলভা কি করে। এথেরিয়ান সিলভাকে দেখেই হতভম্ব। এর মধ্যেই সিলভা এক লাফে এথেরিয়ানের দিকে এগিয়ে এসে তাকে জাপটে ধরল। এথেরিয়ানের চক্ষু চড়ক গাছ। এমন পরিস্থিতির জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সিলভা উচ্ছ্বাসে বলল, এথেরিয়ান, তুমি কেমন আছো? কতদিন তোমাকে দেখি না। তুমি জানো তোমার জন্য আমি কত কষ্ট পেয়েছি। এথেরিয়ান অপ্রস্তুতভাবে সিলভার আলিঙ্গন থেকে বের হতে চেষ্টা করলো। সিলভা, হ্যাঁ আমি জানি, এবার আমাকে ছাড়ো। সিলভা মৃদু হেসে বলল, ছাড়বো মানে? নিচে চলে, একসাথে খাবার খাবো। এথেরিয়ান কিছুটা অস্বস্তিতে বলল, আমার পেট ভরা। কিন্তু সিলভা তার কথা শুনল না, তার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। এথেরিয়ান বাধা দেওয়ার বৃথা চেষ্টা করলো। অন্যদিকে একোয়ারা পুরো দৃশ্য দেখে মজা পেয়ে মুখ টিপে হাসতে লাগলো। মনে মনে ভাবতে লাগলো, এই দুজনের কাণ্ড দেখে তো দিনের ক্লান্তি কেটে গেল। অবশেষে সবাই একসাথে ডাইনিং টেবিলে বসে খেতে শুরু করলো। খাবারের পরিবেশ ছিল জমজমাট, কিন্তু অনুপস্থিতি ছিল জ্যাসপার আর ফিওনার। অ্যালিসা খাবারের মাঝেই আলবিরার কাছে পুনরায় জ্যাসপারের কথা জানতে চায় এবং তাকে দেখার জন্য পিড়াপিড়ি শুরু করে। আলবিরা প্রথমে আপত্তি জানালেও অ্যালিসার জোরাজুরিতে তাকে নিয়ে ল্যাবে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ল্যাবের সামনে পৌঁছে অ্যালিসা আর কিছু না বলে সরাসরি দরজার দিকে এগিয়ে যায়। ল্যাবে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ভিন্ন ধর্মের সিগন্যাল বাজতে শুরু করে। নিরাপত্তা অ্যালার্ম জোরে বেজে ওঠে, যা পুরো ল্যাবের পরিবেশকে অস্বস্তিকর করে তোলে। জ্যাসপার কাজের মধ্যে ছিল আর হঠাৎ এমন অ্যালার্মে থমকে দাঁড়িয়ে গেল। সে অবাক হয়ে সামনের দিকে তাকালো এবং অ্যালিসাকে ল্যাবে দেখে তার চোখ ধীরে ধীরে গম্ভীর হয়ে ওঠে। গম্ভীর কণ্ঠে জ্যাসপার বলল, তুমি এখানে কিভাবে প্রবেশ করলে? এই ল্যাবে শুধুমাত্র বিশেষ অনুমতি প্রাপ্তদের জন্য। শুধুমাত্র? অ্যালিসা ভুরু কুঁচকে উত্তর দেয়, আমি আপনার ভবিষ্যৎ স্ত্রী প্রিন্স, আমার এখানে প্রবেশের জন্য আলাদা কোনো অনুমতির প্রয়োজন নেই।
জাসপার কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে, তার মুখে স্পষ্ট বিরক্তি। সে বলল, তোমার অবস্থান যাই হোক, ল্যাবে এমনভাবে প্রবেশ করা মোটেও গ্রহণযোগ্য নয়। তুমি এখান থেকে বেরিয়ে যাও। অ্যালিসা কিছুটা আহত মনে প্রতিবাদ করতে চায়, কিন্তু জাসপারের কঠোর দৃষ্টি দেখে সে আর কিছু বলতে পারে না। আলভিরা পরিস্থিতি সামাল দিতে অ্যালিসাকে নিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করে, আর জাসপার ধীরে ধীরে তার কাজে ফিরে যায়। ল্যাবের পরিবেশ আবারও নিস্তব্ধ হয়ে যায়, কিন্তু জাসপারের মনে অশান্তি তার মুখে স্পষ্ট। তবে অ্যালিসা তেমন কষ্ট পেল না, কারণ জাসপারের স্বভাব সে আগে থেকেই জানে। তার গম্ভীর আর দূরত্ব বজায় রাখা আচরণ নতুন কিছু নয়। তাই এই ঘটনাকে খুব একটা গুরুত্ব না দিয়ে অ্যালিসা নিজের মধ্যে দৃঢ় প্রতিজ্ঞা করে নিল। সে মনে মনে ভাবল, জাসপারের মন বদলানো সহজ হবে না, তবে আমি যেভাবেই হোক তার কাছে পৌঁছাবো। যতদিন এখানে আছি ততদিন চেষ্টা করব ওর সাথে আরো কাছাকাছি আসার। হয়তো এখানের পরিবেশ যা অনেকটা রহস্যময় আর জাদুকরী, কোনো মিরাকেল ঘটবে। জাসপার হয়তো একদিন এক সময় আমার প্রতি তার অনুভূতি প্রকাশ করবে। অ্যালিসার চোখে ছিল অদম্য আত্মবিশ্বাস। সে বুঝেছিল জাসপারের গম্ভীর মুখের আড়ালে এমন কিছু আছে যা তাকে আরো আকর্ষণীয় করে তোলে। ফিরে যাওয়ার পথে আলভিরা তার দিকে তাকিয়ে মুচকি হাসল। তুমি প্রিন্সকে সহজে বদলাতে পারবে না অ্যালিসা, ওনার হৃদয় বরফের মতো কঠিন। অ্যালিসা হাসি দিয়ে উত্তর দিল, বরফ গলাতে সময় লাগে, কিন্তু আমি জানি সেটা সম্ভব। এই কথা বলে সে মনে স্থির করে নিল যে কোনো উপায় সে জাসপারের মনে একটু হলেও জায়গা করে নেবে। অ্যালিসা গভীরভাবে বুঝে গেল তার প্রেম এবং জাসপারের মাঝে ফাংশনাল নাও হতে পারে, কারণ জাসপারকে এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে ভালোবাসার অনুভূতি বুঝতে বা প্রকাশ করতে সে সক্ষম নয়। কিন্তু একজন পুরুষ তো সর্বদা একজন নারীর সান্নিধ্য চাইবে, এটাই ছিল তার বিশ্বাস। জাসপারের হৃদয় যদি ভালোবাসার জন্য না হয়, তবুও আমি জানি ওর ভিতরে একজন পুরুষ আছে, আমার উপস্থিতি ওর উপর প্রভাব ফেলবেই। অ্যালিসার মনে এই দৃঢ় বিশ্বাস ছিল। সে সিদ্ধান্ত নিয়েছিল জাসপারের সাথে যতটা সম্ভব সময় কাটাবে। হয়তো তার সৌন্দর্য, বুদ্ধিমত্তা কিংবা মৃদু মায়া জাসপারের মনোযোগের কেন্দ্রে থাকবে, কারণ যে কোনো প্রকার অনুভূতির শুরু হয় সান্নিধ্য থেকে। তারপর সে এক মুহূর্তের জন্য থেমে নিজের সাথে ভাবল, জাসপার আমাকে তার জীবনের এক অংশ হিসেবে মেনে নিক বা না নিক, আমি জানি ও একসময় আমাকে নিজের কাছে চাইবে, যতই গম্ভীর হোক, একজন পুরুষ তো। এইভাবে অ্যালিসাও তার আত্মবিশ্বাসী হয়ে ওঠে। তার চোখে ছিল এক ধরনের নির্ভীক আকাঙ্ক্ষা। জাসপার যতই নিজেকে দূরে রাখার চেষ্টা করুক, সে জানতো তার এই প্রচেষ্টা তাকে একদিন কাছে নিয়ে যাবে। জাসপারের মন এক অদ্ভুত দোলাচলে ছিল। অ্যালিসার আগমন তার একেবারে ভালো লাগেনি। সে জানতো অ্যালিসা যখন এখানে এসে গেছে তার একমাত্র লক্ষ্য তাকে নিজের করে নেওয়া। তবে জাসপারের চিন্তার কেন্দ্রবিন্দু ছিল ফিওনা। অ্যালিসা এবং ফিওনা একে অপরের সাথে কখনোই স্বাভাবিক আচরণ করবে না। জাসপার নিজেকে বোঝানোর চেষ্টা করলো, সে ভালো করেই জানতো অ্যালিসার স্বভাব অনুযায়ী ফিওনার প্রতি ঈর্ষা বা তাচ্ছিল্য দেবে। আর ফিওনা যে এতটা নাজুক আর সরল, সেই পরিস্থিতি কিভাবে সামাল দেবে। জাসপার এক মুহূর্ত থেমে নিজেকে শান্ত করার চেষ্টা করলো, তবে তার ভেতরে অস্থিরতা কিছুতেই থামছিল না। আমি যদি অ্যালিসাকে আটকাতে না পারি, তাহলে ফিওনার অস্বস্তির মধ্যে থাকবে, আর আমি তা হতে দিতে পারি না। তবে একই সঙ্গে তার মধ্যে অপরাধবোধ কাজ করেছিল, কারণ সে বুঝতে পারছিল ফিওনার জন্য এতটা সুরক্ষার দেওয়াল তৈরি করা তার জন্য এক ধরনের জড়তা হয়ে উঠেছিল। অ্যালিসার আগমনে ফিওনার উপর কী প্রভাব পড়বে তা নিয়ে জাসপার আরও বেশি সতর্ক হতে লাগলো। তার মুখ গম্ভীর হয়ে উঠল, কিন্তু ভেতরে ভেতরে সে একটি পরিকল্পনা তৈরি করতে শুরু করলো। যে কোনোভাবে হোক সে ফিওনাকে অ্যালিসার খারাপ প্রভাব থেকে রক্ষা করবে। পরের দিন ভোরবেলা ফিওনা ঘুম থেকে ওঠে, তখন দেখলো সবাই ঘুমে। সে ধীরে ধীরে লিভিং রুমে আসলো, অ্যাকোয়ারা কিচেনের, কারণ অ্যালিসা আর সিলভা এখন মেহমান, তাই খাবার আগে তৈরি করা হচ্ছে। ফিওনা অ্যাকোয়ারার পাশে এসে দাঁড়িয়ে রান্নার কাজে হাত লাগলো। অ্যাকোয়ারা কিছুটা অবাক হয়ে ফিওনার দিকে তাকিয়ে বলল, তুমি তো প্রিন্সের কথার বাইরে গেলে। তোমাকে তো প্রিন্স বলেছিল শুধুমাত্র তার কাজ ছাড়া অন্য কোনো কাজ না করতে। প্রিন্স জানতে পারলে খুব রাগ করবে। ফিওনা হেসে উত্তর দিল, তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমাদের প্রিন্স আমাকে কিছু বলবে না, আর কিছু একটা করতে না পারলে আমার সব সময় কাটে না। অ্যাকোয়ারা মৃদু হাসলো, তাহলে ঠিক আছে, সাবধানে করো। ফিওনা সবজি কাটতে শুরু করলো। কাজের মধ্যে ডুবে গিয়ে সে কিছুক্ষণ নিজের দুশ্চিন্তা ভুলে থাকতে পারলো। রান্নাঘরে একটা প্রশান্ত পরিবেশ বিরাজ করছিল, কিন্তু এর মধ্যে পেছন থেকে গম্ভীর কণ্ঠে আওয়াজ এলো, আমি বলছিলাম তুমি কোনো কাজ করবে না। ফিওনা চমকে পেছনে দেখলো জাসপার কিচেনের দরজার কাছে দাঁড়িয়ে আছে, তার চোখে গভীর অভিব্যক্তি। একেবারে তৎক্ষণাৎ ফিওনার সামনে এসে দাঁড়ালো, প্রিন্স দয়া করে রাগ করবে না, আমি ওকে সাহায্য করতে বলেছি। জাসপার ধীর পায়ে ফিওনার দিকে এগিয়ে এলো, তার মুখে রাগের ছাপ স্পষ্ট। ফিওনা কোনো কথা বলার সুযোগ পেল না। জাসপার তার হাত ধরে রান্নাঘর থেকে টেনে নিয়ে গেল। লিভিং রুমে নিয়ে এসে সে ফিওনাকে সামনে দাঁড় করিয়ে বলল,
তুমি কি আমার কথা শুনতে চাও না? আমি একবার বললে সেটা যথেষ্ট। আমি চাই না তুমি এমন কোনো কাজ করো। এটা বুঝতে তোমার সমস্যা হচ্ছে কেন? ফিওনা কিছুটা ভীতি হয়ে বলল, আমি শুধু সাহায্য করতে চেয়েছিলাম, আমি তো খারাপ কিছু করিনি। জ্যাসপার দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার নিরাপত্তার জন্য আমি সবকিছু নিয়ন্ত্রণ করছি। তোমাকে বুঝতে হবে ফিওনা, এখানে প্রতিটি কাজ আমার অনুমতি অনুযায়ী হবে। ফিওনা নীরব হয়ে রইল। জ্যাসপারের নিয়ম কানুনের এই চাপে সে কিছুটা হাঁপিয়ে উঠেছিল, কিন্তু তার মুখে কোনো প্রতিবাদ এলো না। জ্যাসপার তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আচ্ছা আজ আর কিছু করো না, এখন নিজের কক্ষে ফিরে যাও। ফিওনা বাধ্য হয়ে নিজের কক্ষে ফিরে গেল। পেছনে দাঁড়িয়ে থাকা অ্যাকোয়ারা চুপচাপ এই দৃশ্য দেখে গেল, কিন্তু তার চোখে এক ধরনের ভালো লাগা স্পষ্ট। সকালের নাস্তার খাবারে সবাই একসাথে বসলো। আজকের জ্যাসপার উপস্থিত, তবে ফিওনা নেই। জ্যাসপার তখন অ্যাকোয়ারাকে বলল ফিওনাকে ডাকতে। অ্যালিসা আর সিলভা অবাক হয়ে ভাবলো, এই ফিওনাটা আবার কে? অ্যাকোয়ারা জ্যাসপারের কথা শুনে দ্রুত ফিওনাকে ডাকতে চলে গেল। লিভিং রুমে অ্যালিসা আর সিলভা পরস্পরের দিকে তাকালো, তাদের মুখে স্পষ্ট কৌতূহল। অ্যালিসা, ফিওনা এই নামটা আগে কখনো শুনিনি তো। সিলভা, হ্যাঁ মনে হচ্ছে এখানে নতুন কেউ আছে, কে হতে পারে? তারা দুজনে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর ফিওনা ধীরে ধীরে লিভিং রুমে প্রবেশ করে। তার পরনে একটি সাদা রঙের চাইনিজ আধুনিক পোশাক, চোখে মুখে একটু সংকোচের ছাপ স্পষ্ট। অ্যালিসা এবং সিলভা অবাক হয়ে ফিওনার দিকে তাকালো। অ্যালিসার চোখে মৃদু ঈর্ষার ঝিলিক দেখা গেল, কারণ ফিওনার সৌন্দর্য ছিল সহজ সরল অথচ চমকপ্রদ। অ্যালিসা নরম গলায় বলল, তুমি ফিওনা, তুমি এখানে কিভাবে? ফিওনা তাদের দিকে একবার তাকিয়ে আবার নিচের দিকে চোখ নামিয়ে ফেলল। কথা বলার আগে জ্যাসপার গম্ভীর কণ্ঠে বলল, ফিওনা এখানে আমার অতিথি, আর কেউ তার ব্যাপারে কিছু জানার চেষ্টা করবে না। জ্যাসপার এই কথায় রুমের পরিবেশ কিছুটা ভারী হয়ে গেল। সিলভার চুপচাপ থেকে জ্যাসপারের কথা গুরুত্ব বুঝলো, কিন্তু অ্যালিসার চোখে স্পষ্ট বিরক্তি। অ্যালিসা মনে মনে বলল, গেস্ট এই মেয়েটা কে যে তার জন্য এত স্পেশাল রুলস তৈরি হয়েছে? এখানে এসে আমার প্রতিদ্বন্দ্বী হতে চলছে নাকি? অ্যাকোয়ারাকে ফিওনাকে টেবিলের এক কোণে বসিয়ে দিল। ফিওনা নীরবে খাবার খেতে শুরু করলো। সবার মধ্যে চাপা উত্তেজনা থাকলেও জ্যাসপার শান্তভাবে খেতে লাগলো। অ্যালিসা ফিওনার দিকে তাকিয়ে বলল, তুমি কি প্রিন্সের বিশেষ কেউ? ফিওনা একটু চমকে উঠে বলল, না, আমি শুধু এখানে আছি আমার ইচ্ছের বাইরে। অ্যালিসার ঠোঁটে মৃদু হাসি দেখা গেল, তবে সেটা যেন কোনো গভীর পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছিল। দেখা যাক, সে মনে মনে বলল, তোমার বিশেষত্ব আসলে কি? অ্যালিসা একটু হতাশা প্রকাশ করে বলল সবার উদ্দেশ্যে, হঠাৎ ফিওনা এখানে কোনো বিশেষ কারণে এসেছে? এথিরিয়ান মাথা নেড়ে বলল, হ্যাঁ, ও তো আমাদের জন্য বিশেষ, আর ও হচ্ছে হিউম্যান। সিলভা তাদের কথোপকথনে কিছুটা বিরক্তির ছাপ ফুটিয়ে বলল, এটা তো অবাক করার মতো, ড্রাগনদের মাঝে একজন মানবী, আমি কখনো শুনিনি। জ্যাসপার শান্ত গলায় বলল, আমি আগেই বলেছি খাওয়ার সময় আমি বেশি কথা পছন্দ করি না, তবে ফিওনার এখানে থাকার কারণ আমার কাজ সংক্রান্ত। অ্যালিসা তখন বুঝতে পারলো যে জ্যাসপার এই বিষয়টা নিয়ে আলাদা করে কথা বলতে চাইছে, কিন্তু সে মনে মনে ভাবলো, যাই কিছু হোক, আমি ফিওনাকে নিশ্চিতভাবে আরও জানতে চাই। তাহলে ও সাধারণ মানবী হয়ে কোন কাজে আমাদের সাহায্য করছে? অ্যালিসা কিছুটা কৌতূহল গলায় প্রশ্ন করল। জ্যাসপার কিছুটা বিরক্ত হয়ে বলল, এটা একটা সিক্রেট। ফিওনার সাথে আমার কাজের বিষয়টি জানানোর প্রয়োজন বোধ করছি না। ফিওনা তার অস্বস্তি অনুভব করতে পারছিল। সে শান্তভাবে খাবার খাচ্ছিল, কিন্তু তার মন ভাবনার স্রোত বইছিল। এরা কি সবাই আমাকে বিশ্বাস করবে? আমি কি এখানে নিরাপদ? এথিরিয়ান এই পরিবেশের অস্বস্তি বুঝতে পেরে বলল, ফিওনা, তুমি চিন্তা করো না, ওরা তোমার বিরুদ্ধে নেই, ওরা শুধু জানতে চায় তুমি এখানে কেন। ফিওনা আস্তে আস্তে বলল, আমি জানি না, আপনাদের প্রিন্স আমাকে এখানে নিয়ে এসেছে। এভাবেই সবার মাঝে আলোচনা চলতে থাকলো, কিন্তু ফিওনার মনে প্রশ্নের এক চাপ আগুন জ্বলতে থাকলো, যেমন তার নিরাপত্তা এবং ভবিষ্যৎকে নিয়ে। পরের দিন সকালে ফিওনা লিভিং রুমে প্রবেশ করতেই সোফায় বসা সবাইকে দেখে কিছুটা অবাক হলো। অ্যালিসা হেসে বলল, এসো এসো ফিওনা, এখানে এসো। ফিওনা মুচকি হাসি দিয়ে তাদের সামনে আসতে অ্যালিসা বলল, তুমি তো চাইনিজ গার্ল, তাই না? আমি কখনো চাইনিজ খাবার খাইনি, তুমি কি আমাদের জন্য কিছু খাবার তৈরি করে আনবে? অ্যাকোয়ারা তৎক্ষণাৎ বলল, কি বলছো? ফিওনা এসব কাজ পারে না। অ্যালিসা পাকা হাসিতে বলল, কি বলছো অ্যাকোয়ারা? ফিওনা চাইনিজ খাবার বানাতে পারবে, আমি জানি, ওর হাতে অন্যরকম জাদু আছে। অ্যাকোয়ারা কিছুটা নাখোশ হয়ে বলল, এটা ঠিক না। অ্যালিসা যেন ইচ্ছাকৃতভাবে ফিওনাকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। সে মাথা নেড়ে বলল, আচ্ছা সমস্যা নেই, আমি আশা করি তুমি কিছু আইটেম তৈরি করে আনবে। ফিওনা অস্বস্তিতে পড়ে বলল, ঠিক আছে, আমি কিছু আইটেম তৈরি করে আনছি। অ্যালিসা তার কথায় মুচকি হাসলো, যেন সে ফিওনাকে একটি পরীক্ষায় ফেলতে চাইছে। আমরা অপেক্ষা করছি, আশা করছি তোমার খাবার আমাদের মুগ্ধ করবে। ফিওনা কিচেনে প্রবেশ করে কিছুটা চিন্তিত মনে প্রস্তুতি নিতে লাগলো। সে জানতো অ্যালিসা যে শুধু মজা করছে, কিন্তু সে চেষ্টা করতে চাচ্ছিল যেন সকলের মনে দাগ কাটতে পারে।
যা করব সেটা ভালোই করবো। ফিওনা নিজের মনে বলতে লাগলো, আমি তাদের দেখাতে চাই যে আমি কি করতে পারি। ফিওনা অবশেষে চাউমিন আর ডাম্পলিংস তৈরি করে সোফার সামনে এনে কাচের টেবিলের উপর সাজিয়ে রাখলো। এলিসা আর সিলভা খেতে খেতে ফিওনার রান্নার প্রশংসা করছিল। হঠাৎ এলিসার হাত থেকে চামচ পড়ে যায়। সে ফিওনার দিকে তাকিয়ে বলল, ফিওনা, চামচটা উঠিয়ে দাও। ফিওনা যখন চামচ তুলতে যাবে ঠিক তখনই এলিসা হঠাৎ করে ওর হাতের উপর পাড়া দিয়ে দেয়। ফিওনার হাত লাল হয়ে যায় এবং সে অবাক হয়ে বলে, কি করছেন? এলিসা একটু হেসে বললে, সরি, আমি ইচ্ছাকৃতভাবে করিনি। ফিওনা হাতে ফু দেয়। তার মনে কিছুটা অস্বস্তি ছিল। একেবারে কিছু বলতে যাবে কিন্তু তার আগে লিভিং রুমে প্রবেশ করে জ্যাসপার গম্ভীর কণ্ঠে চিৎকার করে উঠল, এলিসা! জ্যাসপার উপস্থিতি পুরো মুহূর্তে পুরো পরিবেশ বদলে যায়। তার গম্ভীর চেহারা এবং কণ্ঠস্বর সবাইকে স্তব্ধ করে দেয়। হঠাৎ এলিসা তার হাসি চেপে রেখে বড় বড় করে জ্যাসপার দিকে তাকায়। এটা কি হচ্ছে? জ্যাসপার প্রশ্ন ছুড়ে দেয়, তুমি ফিওনার সাথে কোন ধরনের দুর্ব্যবহার করছো? ফিওনা কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু তার সাথে তার মনে হয় যে জ্যাসপার হয়তো তার জন্য উদ্বিগ্ন। এলিসা কিছুটা বিব্রত হয়ে পড়ে, কিন্তু সে তৎক্ষণাৎ নিজের অবস্থান গঠন করে বলল, আমরা তো মজা করছিলাম প্রিন্স, একটু বেশি উচ্ছ্বাসিত হয়ে পড়েছিলাম। জ্যাসপার সামনে এগিয়ে এসে ফিওনার হাত ধরে তাকে বসায় থেকে টেনে উঠে দাঁড় করালো। তার গম্ভীর মুখায়ব এবং দৃঢ়তা সবাইকে কিছুটা স্তম্ভিত করে দিল। একে একে খাবার দিকে তাকে জ্যাসপার বলল, এই খাবার কে তৈরি করেছে? এক ঘরে তখন বলল, প্রিন্স এলিসা বলেছেন ফিওনাকে তৈরি করতে। জ্যাসপার আবার বলল, শুনো এলিসা, ফিওনা কোনো সার্ভেন্ট বা শেফ নয় যে তুমি ওকে দিয়ে সব আদেশ করবে। ওকে আর কখনো এসব বলবে না, এটা আমার লাস্ট ওয়ার্নিং। জ্যাসপার এখনো ফিওনার হাত ধরে রেখেছে। ফিওনা ছাড়াতে চাইলে তার হাত ছাড়ে না। এলিসা একটু অবাক হলো জ্যাসপারের আচরণে। তার দরদ এবং সুরক্ষার অনুভূতি দেখে এলিসার মনে কিছুটা সন্দেহ জন্ম নিল। এলিসার মনে হলো, জ্যাসপার কি সত্যি ফিওনাকে এতটা গুরুত্বপূর্ণ মনে করে, নাকি তার অন্য কোনো উদ্দেশ্য আছে? ফিওনা অনুভব করছিল জ্যাসপারের শক্তি এবং সুরক্ষার অনুভূতি, কিন্তু একই সময় তার মনে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। জ্যাসপার এতটা খেয়াল রেখেছে, হিতে বিপরীত হয় নাকি? আমি ঠিক আছি, ফিওনা কিছুটা ভেঙে পড়া কণ্ঠে বলল। এলিসা কিছুটা বিরক্ত হয়ে বলল, ঠিক আছে, আমি শুধু বলছিলাম যে আমরা চাইনিজ খাবার খেতে চাই। জ্যাসপার তার দৃষ্টি ফিওনার উপর কেন্দ্রীভূত রেখে বলল, তোমাকে আমি বারবার করে বলেছিলাম তুমি সব কাজ করবে না। এলিসা তার মুখ থেকে কিছু বলার চেষ্টা করলো। জ্যাসপারের গম্ভীর গলার চাপের সামনে কোনো কিছু বলতে পারল না। পরিস্থিতি যেন উত্তপ্ত হয়ে উঠেছিল, আর ফিওনার মনে একটা অদ্ভুত উত্তেজনা কাজ করতে লাগলো। এভাবে লিভিং রুমের পরিবেশ কিছুটা চাপাচাপি হয়ে উঠল, কিন্তু একই সাথে ফিওনার মনে ভিন্ন একটি অনুভূতি ফুটে উঠেছিল। জ্যাসপার তাকে রক্ষা করছে, আর এই অনুভূতি তাকে কিছুটা সুরক্ষিত ও আনন্দিত করছে। জ্যাসপার নিজের কক্ষে দাঁড়িয়েছে, তার চোখ মুখ রাগ স্পষ্ট। থারিনিয়াস কক্ষে প্রবেশ করলো কিছুটা সংকুচিত হয়ে। বলো থারিনিয়াস, জ্যাসপার বলল, তার কণ্ঠে স্বর যেন পুরো কক্ষকে ভরে দিয়েছে। থারিনিয়াস বলল, প্রিন্স, এটা তো ঠিক হলো না। এলিসা যদি কিছু একটা বোঝা যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। আপনি ওর সামনে ফিওনার প্রতি এমন আবেগ না দেখালে ভালো হবে। জ্যাসপার তার চোখ সরাসরি থারিনিয়াসের দিকে রেখে বলল, থারিনিয়াস, আমি কাউকে ভয় পাই না, না ভেনাস না পৃথিবী। ওরা ফিওনার সাথে দুর্ব্যবহার করবে, আর আমি সেটা কখনোই মেনে নেব না। আমার চোখের সামনে এসব হবে, আমি চুপচাপ হজম করে নেব, এটা সম্ভব না। থারিনিয়াস কিছুক্ষণ চুপ থেকে বলল, কিন্তু প্রিন্স, এটা ভয়ের বিষয় নয়। আপনি ড্রাকনিসকে সম্মান করেন, ভালোবাসেন, আর তার আপনার প্রতি যে চিন্তা সেটাকেই বলছি। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করুন যতদিন ওরা এখানে আছে। জ্যাসপার তার গম্ভীর ভাব নিয়ে বলল, স্বাভাবিক? আমি কিভাবে স্বাভাবিক থাকতে পারি যখন আমি ফিওনাকে বিপদে দেখতে পাই? আমি জানি আমার আবেগগুলো আমাকে দুর্বল করে দিতে পারে, কিন্তু আমি জানি যা কিছুই ঘটুক ফিওনার নিরাপত্তা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। থারিনিয়াস একটু হতাশ হয়ে বলল, আপনার আবেগই তো আপনার শক্তি প্রিন্স, তবে সেই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। যদি আপনি এলিসার সন্দেহ আরও বাড়ান তাহলে তা ফিওনার জন্য বড় বিপদ ডেকে আনবে। জ্যাসপার তার হাতে থাকা একটি কাগজে চোখ বুলিয়ে বলল, তুমি ঠিক বলেছ, কিন্তু আমি জানি এলিসার পরিকল্পনা কি। সে ফিওনাকে আমার কাছ থেকে দূরে রাখতে চাইছে, আর আমি সেটা কখনোই হতে দেব না। থারিনিয়াস মাথা নেড়ে বলল, তবে আপনাকে সাবধান থাকতে হবে। এলিসার সাথে সমঝোতা করার জন্য অপেক্ষা করুন। এভাবে চলতে থাকলে পরিস্থিতি আরো জটিল হয়ে যাবে। জ্যাসপার কিছুক্ষণ থমকে থেকে বলল, বুঝেছি থারিনিয়াস, আমি চেষ্টা করব, কিন্তু আমার জন্য ফিওনার নিরাপত্তা সবসময় অগ্রাধিকার। থারিনিয়াস মাথা নেড়ে সম্মতি জানালো, জানি প্রিন্স, আর আমরা সবসময় আপনার পক্ষে আছি। থারিনিয়াস কক্ষ থেকে বেরিয়ে আসতে আসতে ভাবতে লাগলো, এই প্রিন্স তো দিন দিন ভালোবাসায় উন্মাদ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আরেকটা ধ্বংসের প্রলয় ঘটবে ভেনাসে। তার মনে হয়েছিল জ্যাসপারের ভালোবাসা এখন সত্যি ভয়াবহ হয়ে উঠেছে।
এটাই তো স্বাভাবিক, থারিনিয়াস নিজেকে বলে উঠলে। একজন ড্রাগন যতবার হিউম্যানদের প্রেমে পড়েছে ততবারই ভেনাসে ধ্বংস নেমে এসেছে। সবসময় এমনই হয়েছে। সে মনে মনে ভাবছিল, ড্রাগনের ভালোবাসা মশগুল হলে কি হতে পারে। প্রাচীন ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে যেখানে ভালোবাসার জন্য ড্রাগনরা সব হারিয়েছে, আর সেই সব ড্রাগনদের শেষ অবস্থা ছিল অত্যন্ত করুণ। ভালোবাসা যে কতটা ধ্বংসাত্মক হতে পারে সেটি আর তার অজানা ছিল না। সে জানত জ্যাসপারের আবেগ তাকে অন্ধ করে দিতে পারে। এই আবেগ তাকে নিয়ে যাবে এক অন্ধের পথে, যেখানে সে হারাতে পারে তার সবকিছু, শক্তি, রাজ্য এবং সব থেকে গুরুত্বপূর্ণ ফিওনা। যদি কিছু করতে না পারি, থারিনিয়াসের মনে এক শঙ্কা জাগলো, তাহলে একদিন হয়তো আমাদের প্রিন্সও তাদের মতো হয়ে যাবে, যারা প্রেমে পড়ার জন্য ভেনাসের সমৃদ্ধি ত্যাগ করেছে। থারিনিয়াস যখন কক্ষ থেকে বের হচ্ছিল তখন তার মনের গভীর উদ্বেগ ও হতাশা ছিল। সে জানত জ্যাসপারের জন্য এরকম কিছু ঘটলে তা শুধু তার জন্য নয়, বরং পুরো ভেনাসের জন্য একটি বিপর্যয় ডেকে আনবে। আমরা যতই চেষ্টা করি না কেন, সে ভাবতে লাগলো, প্রেমের এই অন্ধকার দিকে যাওয়ার পথটি ঠেকানো সম্ভব নয়। সে পা চালিয়ে যাচ্ছিল, কিন্তু মনে একটাই চিন্তা, জ্যাসপারের আবেগ আর তার কার্যকলাপ ভেনাসের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিবে কিনা। অ্যালিসা আজ বাইরে ঘুরতে যাওয়ার জন্য বায়না শুরু করেছে, কিন্তু জ্যাসপার কোনোভাবে রাজি হচ্ছিল না। বিকালের দিকে ফিওনা সোফায় বসে বই পড়ছিল, তখনই এথিরিয়ান সেখানে এসে হাজির হয়। সিলভা বারবার এথিরিয়ানকে বিরক্ত করছে বাইরে যাওয়ার জন্য, আর এথিরিয়ান সুযোগ বুঝে ফিওনার পাশে সোফায় বসলো। বলছিলাম, ফিওনা চলো সবাই বাইরে একটু ঘুরতে যাই, না হলে ওই সিলভার সাথে আমি একা একা যাবো না, অস্বস্তি লাগে, এথিরিয়ান বলল। ফিওনা তখন হেসে দিল, বাহ, তুমি তো ওকে বেশ ভয় পাও, মেয়েটা তো সুন্দর, ভয় পাও কেন? এথিরিয়ান মুচকি হাসলো, আরে সুন্দর হলেই চলবে, চিপকা চিপকি ভালো লাগে না আমার একদমই। ফিওনা একটু ঠাট্টা করে বলল, তুমি এখন কি চাইছো রিয়ান? এথিরিয়ান আগ্রহের সাথে বলল, চলো সবাই মিলে যাই, আর বাইরে গিয়ে তুমি আমার সাথে সাথে থাকবে। ফিওনা একটু ভাবলো, তারপর বলল, আচ্ছা ঠিক আছে, থাকবো। এথিরিয়ানের মুখে খুশির ঝলক দেখা গেল। তারা দুজনেই জানতো কিছু সময় বাইরে কাটানো তাদের জন্য নতুন অভিজ্ঞতা হবে, বিশেষ করে যখন চারপাশে এত সুন্দর প্রকৃতি ও স্নিগ্ধ পরিবেশ রয়েছে। তারা সোফা থেকে উঠলো এবং প্রস্তুতি নিতে শুরু করলো। ফিওনার মনে কিছুটা উত্তেজনা ছিল, কারণ সে জানতো বাইরে বের হলে হয়তো কিছু নতুন ও মজার অভিজ্ঞতা হবে। এদিকে জ্যাসপার ভাবলো, আপাতত অ্যালিসাকে রাখলে তাড়াতাড়ি এখান থেকে বিদায় হয়ে যাবে। সে রাজি হলো। আজকে সবাই মিলে পাহাড়ে ঘুরতে যাবে। বাইরের আবহাওয়া পাল্টে গেছে, শীতপ্রবাহ শুরু হয়েছে। ফিওনা তৎক্ষণাৎ তার গরম পোশাক পরে নিল। সে একটি ফুল হাত আর সোয়েটার আর জিন্স পরল, যা তার উজ্জ্বল রূপকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। বাকিরাও নিজেদের সাজিয়ে নিল। সিলভা গাউন পরল, একসঙ্গে ফ্যাশনেবল একটি জ্যাকেট যুক্ত হলো। অ্যালিসা গাউন পরিধান করে তার গায়ে একটি আধুনিক জ্যাকেট পরে নিল, যা তার রুচিশীলতার প্রতীক। জ্যাসপারও প্রস্তুত হচ্ছিল। তার গায়ের পোশাক একদম আলাদা, একটি ওভারকোট পরেছে যা সম্পূর্ণ কালো। ওভারকোটে ড্রাগন জাতীয় চিত্র আঁকা রয়েছে, যা তার ড্রাগন পরিচয়ের সাথে মিল রেখে আরো গাঢ় একটি রূপ দেয়। কোঠায় দাঁড়িয়ে থাকা জ্যাসপারের দৃঢ়তার সাথে তার আভিজাত্য ফুটে উঠেছে। শীতল বাতাসে যখন সবাই বাইরে বের হতে প্রস্তুত, তখন ফিওনা এবং অন্যরা বাইরে আসার জন্য মুখিয়ে আছে। জ্যাসপার কিছুটা উদ্বিগ্ন, কিন্তু সে জানে অ্যালিসাকে খুশি করতে পারলে শীঘ্রই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। মাউন্টেন গ্লাস হাউস থেকে বেরিয়ে তারা পাহাড়ের বাগানের দিকে যাত্রা শুরু করলো। চারপাশে সাদা তুষারের চাদর, চমৎকার প্রাকৃতিক দৃশ্য ও কনকনে ঠান্ডা বাতাস তাদের সামনে হাজির হলো। ফিওনা প্রথমবারের মতো এমন পরিবেশে প্রবেশ করে অবাক হয়ে গেল। তার হৃদয়ে নতুন অভিজ্ঞতার উত্তেজনা। বাহিরে আজকের বাগানটি তুষারের আবরণে ঢাকা। প্রতিটি ফুল যেন মাথা নিচু করে নুয়ে পড়েছে। তাদের রঙিন পাপড়িগুলো তুষারের ভারে আরোপিত হয়ে অস্পষ্ট হয়ে গেছে, কিন্তু তবুও তাদের সৌন্দর্য ম্লান হয়নি। চারপাশে কেবল তুষারের বিস্তৃত সাদা চাদর, যা সমস্ত দৃশ্যকে এক ভিন্ন আবহে রূপান্তরিত করেছে। গ্লাস হাউসের ভেতরে পরিবেশের শান্তির পাশাপাশি তাপমাত্রা অনেকটাই স্বস্তিদায়ক। হাউসের কাচের দেয়ালগুলি সূর্যের আলোকে প্রবাহিত করে, ফলে সেখানে উষ্ণতা বিরাজমান। ফিওনা সেখানে বসে তুষারপাতের দৃশ্য উপভোগ করতে পারে, কিন্তু বাইরের শীতল বাতাসের শিহরণ তাকে কিছুটা সংবেদনশীল করে তুলছে। ভেতরের উষ্ণতায় সে অনুভব করছে একটি নিরাপত্তার আবরণ, যেখানে বাইরের শীতের তীব্রতা রুক্ষ। বাইরের পৃথিবী তুষারের সাদা রূপে ঢাকা, যেন একটি বরফের রাজ্যে পরিণত হয়েছে, কিন্তু গ্লাস হাউসের ভিতরে তার সবকিছু ঠিক আছে। এমন দৃশ্য দেখে ফিওনার মনে হলো এই শীতে প্রকৃতি তার রহস্যময় রূপে মগ্ন হয়ে আছে।
এবং সে নিজেকে এখন এখানে নিরাপদ ও শান্তিপূর্ণ মনে করছে। ফিওনা এক কোণে দাঁড়িয়ে আছে, যেন সে এক দর্শক। তার চোখে পড়ে অ্যালিসা এবং জ্যাসপার। অ্যালিসা জ্যাসপারের কোনোই ধরে রেখেছে, হাসতে হাসতে কিছু বলছে, আর জ্যাসপার কেমন শান্ত হয়ে সব শুনছে। আজকের গম্ভীরতা তার মুখে নেই, যেন কোনো অজানা সুখে মগ্ন। এই দৃশ্য দেখে ফিওনার অন্তর পড়তে শুরু করে। হঠাৎ করে কেন যেন তার খুব কষ্ট হচ্ছে। সে নিজেকে সামলাতে চায়, কিন্তু মনে হচ্ছে সমস্ত অনুভূতি একসাথে ভেঙে পড়ছে। অ্যালিসার হাসি, জ্যাসপারের সহানুভূতি তাকে আরো বেশি বিচলিত করছে। সিলভা এথিরিয়ানের হাত ধরে শক্ত করে রেখেছে, যেন সে তাকে ছেড়ে যেতে না পারে। এথিরিয়ান সিলভার ওই দৃঢ় থেকে মুক্তি পেতে চেষ্টা করলেও কোনোভাবে সেখান থেকে বের হতে পারছে না। এদিকে থাইনিয়াস এবং আলবিরা একেবারে পাহাড়ের বাগান নিয়ে আলোচনা করছে। তাদের কথোপকথনে ফিওনার মনোযোগ নেই। সে যেন এক অদৃশ্য দেয়ালে ঘেরা, যেখানে সে আরেকজনের আনন্দে যোগ দিতে পারছে না। ফিওনার হৃদয় এক অসহায়ত্ব, এক দুর্বিষহ অনুভূতি বয়ে চলছে। সে বুঝতে পারে এই মুহূর্তে সে একাকিত্বের অন্ধকারে ডুবে যাচ্ছে, যদিও চারপাশে সবাই হাসি আর আনন্দের আওয়াজ। ফিওনার পাতলা সোয়েটার দাঁড়িয়ে থাকা শীত সে সুরক্ষা করতে পারছিল না। তার হাতগুলো আড়াআড়ি ধরে রেখেছিল, যেন শীতের প্রবাহ থেকে বাঁচতে পারে। হঠাৎ পেছন থেকে একজন এসে তার গায়ে একটি ওভারকোট জড়িয়ে দিল। এই স্পর্শে ফিওনার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। সে জানে যত্নশীল একমাত্র জ্যাসপার তাকে এভাবে ওভারকোট পরিয়ে দিতে পারে। কিন্তু মুহূর্তে ফিওনার মনে হলো এই ওভারকোটের সুগন্ধটা অন্য কারো। ঘাড় ঘুরে তাকাতে দেখলো একজোড়া আকাশি রঙের নেত্র পল্লবের অধিকারী এথিরিয়ান তার দিকে তাকিয়ে মৃদু হাসছে। ফিওনার মনে একটি অস্বস্তি জন্ম নিল। এথিরিয়ানের আন্তরিকতা তাকে বিব্রত করছিল, কারণ সে জানে এই মুহূর্তে জ্যাসপারও কাছে আছে। দূর থেকে সিলভা তাদের দিকে তাকিয়েছিল, তার চোখে রাগের ঝিলিক। সে বুঝতে পারছিল না এথিরিয়ান কেন এত সাহস দেখাচ্ছে, কিন্তু ফিওনার মনে যে কষ্ট আগুন জ্বলছিল সেটা চেপে রাখতে পারছিল না। এথিরিয়ান তার কাছে আরো আসতে চাইছিল, আর তার এই স্নেহ প্রকাশ ফিওনার মনে দোলা সৃষ্টি করেছিল। ধন্যবাদ, ফিওনা সংকুচিত গলায় বলল এথিরিয়ানের দিকে তাকিয়ে। তুমি তো ঠান্ডায় কাঁপছো, তাই না? এথিরিয়ান বলল, তার হাসিতে মিষ্টতা ছিল। ফিওনা অনুভব করলো এথিরিয়ানের সামনে তার হাসি আর কম্পন যেন একে অপরের সাথে যুদ্ধ করছে। সে ভেতরে ভেতরে জিজ্ঞেস করতে লাগলো, এটাই কি শুধু বন্ধুত্ব, নাকি এর চেয়ে বেশি কিছু? এদিকে তার প্রিয় জ্যাসপার, অন্যদিকে এথিরিয়ানের মৃদু হাসি ফিওনার মনে এক দ্বিধা তৈরি করলো। সে জানতো সম্পর্কের এই জটিলতা তাকে আরো গভীর সমস্যায় ফেলতে পারে, কিন্তু কিছুতেই সে নিজেকে এই ভাবনাগুলো থেকে বের করতে পারছিল না। একটি মুহূর্তের জন্য যেন সবকিছু থেমে গেল। হঠাৎ করে তুষারের ঝড় শুরু হলো। বেগে বাতাসের সাদা তুষার উড়ছিল, চারিদিকে কেমন অন্ধকার হয়ে গিয়েছিল। সবাই দ্রুত মাউন্টেন গ্লাস হাউসের দিকে দৌড়াতে লাগলো, যেন ঝড় থেকে বাঁচার শেষ চেষ্টা। এথিরিয়ান ফিওনার হাত ধরে দৌড়াতে চাইল, কিন্তু সিলভা ঝড়ের গতিতে আর ভীতির আবহে দ্রুততার সাথে ফিওনার হাত থেকে এথিরিয়ানের হাত ছাড়িয়ে নিল। এথিরিয়ান অবাক হয়ে গেল, তার বুঝতে না পারার কারণে হাত ধরে থাকার অনুভূতি হারিয়ে গেল। ফিওনা কিছু বলতে চাইল, কিন্তু তখনই ঝড়ের প্রবল বেগে চারপাশে সবাই একত্রে দৌড়াচ্ছিল। হঠাৎ ফিওনার একটি শক্ত টান অনুভব করলো। সে বুঝতে পারলো কেউ তাকে হঠাৎ করে শক্ত করে টেনে নিয়ে যাচ্ছে। কিছু বুঝে উঠতে পারছিল না। সে কেবল পেটের মধ্যে কারো একজোড়া হাত অনুভব করলো, যা ওর পেটকে শক্ত করে ধরে আগলা করে নিল। সেই অচিন অপরিচিত শক্তি তাকে অন্য পাশে তুলে নিল, যেন ঝড়ের চাপে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে। কি হচ্ছে? ফিওনা চিৎকার করে উঠল, কিন্তু তার শব্দগুলো বাতাসের সঙ্গে মিশে গেল। অবশেষে ঝড়ের গর্জনের মধ্যে ফিওনা দেখল যে সে জ্যাসপারের কাছে পৌঁছে গেছে। জ্যাসপারের চোখে একটি দৃষ্টি তীব্র ছিল, তার উদ্বেগ ও রাগের মিশ্রণ। তুমি ঠিক আছো? জ্যাসপার জিজ্ঞেস করলো, তার গলার উদ্বেগ স্পষ্ট। হ্যাঁ, ফিওনা দ্রুত উত্তর দিল, কিন্তু তুমি এখানে থাকো। সে জোর দিয়ে বলল, তার হাত শক্ত করে ধরে রেখেছিল, যেন আর একবার তাকে হারাতে না পারে। ঝড়ের শব্দের মধ্যে তাদের চারপাশের নীরবতা একটি অদ্ভুত অনুভূতি তৈরি হলো। আচমকা জ্যাসপার ফিওনার গা থেকে এথিরিয়ানের দেওয়া ওভারকোটটা খুলে পাশে ছুঁড়ে মারল। ফিওনা বিস্মিত হয়ে জ্যাসপারের দিকে তাকিয়ে রইল। তার ঠোঁট নড়ছিল কিছু বলতে, কিন্তু জ্যাসপারের চোখের দৃষ্টি গম্ভীরতা তাকে থামিয়ে দিল। সেই চোখে যেন আগুন জ্বলছে, এক অদ্ভুত দাবি আর অধিকার বোধের সঙ্গে। এটা কি করলেন? এভাবে জ্যাকেটটা ছুঁড়ে মারলেন কেন? ফিওনা বলল, তার কণ্ঠে অসহায়তার ছাপ। কারণ হচ্ছে, জ্যাসপার কড়া গলায় বলল, ওটাতে এথিরিয়ানের স্পর্শ আর ঘ্রাণ লেগে আছে। আমি সহ্য করবো না হামিংবার্ড। তুমি আমার কাছাকাছি থাকবে আর তোমার শরীরে অন্য কারো ঘ্রাণ থাকবে, এটা আমি কখনোই মেনে নেব না। ফিওনার মুখে বিস্ময়ের ছাপ আরো গভীর হলো।
আপনি এটা নিয়ে এতটা প্রতিক্রিয়া কেন দেখাচ্ছেন? এটা শুধুমাত্র একটা জ্যাকেট। তোমার কাছে হয়তো এটা কিছুই না, জেসপার তাকে বাধা দিয়ে বলল, কিন্তু আমার কাছে এটা অনেক বড় কিছু। তোমার শরীরে শুধু আমার ছোঁয়া থাকবে, আর অন্য কিছু নয়। এই কথা বলেই সে নিজের ওভারকোট শক্ত করে ফিওনার গায়ে জড়িয়ে দিল, যেন তাকে নিজের কোনো এক বিশেষ চিহ্ন দিয়ে চিহ্নিত করেছে। ফিওনার গাল লাল হয়ে উঠল। ঠান্ডা আর জ্যাসপারের স্পর্শ মিলে তার ভেতরে এক অজানা উষ্ণতা সৃষ্টি করলো। সে কোনো কথা বলার চেষ্টা করলো, কিন্তু শব্দ বের হলো না। এখন চুপ করে থাকো, জেসপার বলল, তার গলা একটু নরম হয়ে এসেছে। তুমি আমার হামিংবার্ড, শুধু আমার, এটা কখনো ভুলে যেও না। ফিওনা চুপ করে দাঁড়িয়ে রইল। তার হৃদয়ের ধুকপুকানি যেন ঝড়ের শব্দকে ছাড়িয়ে গেল। এই দাবির মধ্যে কোথাও যেন এক ধরনের মায়া আর সুরক্ষার আশ্বাস ছিল, যা তাকে না চাইতে শিহরিত করলো। ফিওনা একটু রাগী সুরে বলল, আর আপনাকে যে এলিসা ছুঁয়েছে তার বেলায়? জেসপার হালকা হাসলো, তারপর ধীরে ধীরে ফিওনার দিকে ঝুঁকে এসে মৃদু কণ্ঠে বলল, ওহ, তোমার জেলাসি হচ্ছে। ফিওনা তৎক্ষণাৎ জবাব দিল, তো হবে না কেন? আপনি করতে পারেন, আমাকে সবাই ছুঁতে পারবে। আপনি করতে পারেন, আপনাকে সবাই ছুঁতে পারবে, আর আমার বেলায়? তার কথা শেষ হওয়ার আগে জেসপার তার মুখে আঙুল চেপে ধরল। ফিওনা থেমে গেল। তার সবুজ চোখে এক অদম্য শক্তি, শান্ত অথচ দৃঢ়। চারপাশের তুষারের ঝড় তখন থেমে গেছে। ফিওনা তাকিয়েছে সেই সবুজ চোখের গভীরতা। তার মনে হচ্ছে যেন জেসপারের দৃষ্টিতে তাকে আটকে রেখেছে এবং অদ্ভুতভাবে সান্ত্বনাও দিচ্ছে। বাতাস যখন শুধু নীরবতা, যেন পুরো পৃথিবী থেমে গেছে তাদের এই ক্ষণিক মুহূর্তের সাক্ষী হতে। ফিওনা জেসপারের হাত সরিয়ে নিজের মুখ ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু তার শক্তির কাছে হার মেনে নিল। তার চোখে রাগ আর অপমানের মিশ্রণ ফুটে উঠল। আপনার সবকিছু ঠিক, আমার প্রতিটা কাজ ভুল, এটাই কি আপনার নীতি? ফিওনা বলে উঠল কণ্ঠে অভিমান। জেসপারের ঠোঁটের কোণে এক মৃদু হাসি ফুটল। নীতি নয় হামিংবার্ড, এটা আমার নিয়ম। আমি যা করি তা বুঝে করি, কিন্তু তোমার বিষয়ে আমি কোনো ঝুঁকি নিতে পারবো না। তুমি আমার কাছ থেকে দূরে যাও, আমি সহ্য করব, কিন্তু কেউ তোমার কাছে আসবে সেটা আমি মেনে নিতে পারবো না। ফিওনা এক মুহূর্তে নীরব থেকে বলল, আপনার এই অধিকার বোধ আমাকে দমিয়ে রেখেছে। আপনি আপনি কিভাবে ভাবেন যে আপনি আমার সব সিদ্ধান্ত নিতে পারেন? জেসপার তার দিকে আরেকটু ঝুঁকে এলো, তার সবুজ চোখ জোড়া গভীর এক ঝলক। তোমার বিষয়ে আমার অধিকার জন্মায়নি হামিংবার্ড, এটা আমি নিজে আদায় করে নিয়েছি, কারণ তুমি আমার, শুধু আমার। ফিওনা তার হৃদয়ের দ্রুত স্পন্দনকে সামলানোর চেষ্টা করলো। তার কণ্ঠ নরম হয়ে গেল। আপনার এই দাবি একদিন আপনাকে সমস্যায় ফেলবে, প্রিন্স। জেসপার হেসে উঠল। ফিওনার মুখে প্রথমবার তাকে কিছু একটা সম্বোধন করতে দেখে সেই হাসিতে এক ধরনের আত্মবিশ্বাস আর রহস্য ছিল। সমস্যা আমাকে ভয় পায় হামিংবার্ড, তুমি শুধু আমার কথা মনে রেখো। এথেরিয়ান থেকে দূরে থাকবে, এটাই আমার শেষ বার্তা। ততক্ষণে তুষারের ঝড় থেমে গেছে। চারপাশে কেবল সাদা বরফের আস্তরণ আর এক নিস্তব্ধ পরিবেশ। ফিওনা আর কিছু না বলে জেসপার চোখের দিকে তাকিয়ে থাকলো। সেই চোখে এক অদ্ভুত মায়া, দাবি আর এমন কিছু ছিল যা সে বুঝতে পারছিল না। ফিওনা দ্রুত বুঝতে পারল জেসপারের শরীর ঠান্ডা জমে যাচ্ছে। জেসপারের গায়ে এখন পৃথিবীর স্বাভাবিক তাপমাত্রা, আর পাতলা ফিনফিনি শার্ট জড়ানো। ওভারকোট খুলে ফিওনাকে জড়িয়ে দিয়েছে। তার ঠান্ডা রক্তিম বেগুনি ঠোঁট আর পাতলা শার্টের নিচে ঠান্ডা কাঁপতে থাকা শরীরটা যেন প্রতিটা মুহূর্ত আরো দুর্বল হয়ে পড়ছে। জেসপারের এই অবস্থা থেকে ফিওনার অন্তরে এক অজানা যন্ত্রণা আর উদ্বেগ ছড়িয়ে পড়ল। আপনার তো ঠান্ডা লেগেছে, কি দরকার ছিল ওভারকোট ছুঁড়ে ফেলে দেওয়ার, আর আমাকে আপনার ওভারকোট দিয়ে দিলেন? আপনি কি পাগল? ফিওনা তার দিকে এগিয়ে এসে ধমকে সুরে বলল, চোখে চিন্তার ছাপে স্পষ্ট। জেসপার মৃদু হেসে বলল, যদি তুমি উষ্ণ থাকো, আমার ঠান্ডা কোনো ব্যাপার না, আমি সহ্য করতে পারি। ফিওনা তার কথায় আরো বিরক্ত হয়ে বলল, সহ্য করতে পারছেন না, এটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আপনার ঠোঁটের রং দেখেছেন? ঠান্ডায় কালশিটে হয়ে গেছে, শরীর কাঁপছে ঠান্ডা, এটা কোন ধরনের বোকামি, প্রিন্স? জেসপার কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ফিওনা তাকে থামিয়ে বলল, একদম চুপ। আপনি যদি নিজেকে এভাবে ঝুঁকিতে ফেলেন, তাহলে আমি এই ওভারকোট নেব না। বলে ফিওনা ওভারকোট খুলে তার হাতে তুলে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু জেসপার শক্তি তাকে তা ফিরিয়ে দিল। হামিংবার্ড, আমি বলেছি তুমি আমার সবকিছু। আমার জ্যাকেট থাকুক বা না থাকুক তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু তোমার শরীর এই ঠান্ডায় সহ্য করবে না, তাই এটা থাক। জেসপার আবারও বলল। ওভারকোটটা তার গায়ে টেনে দিল, এবং এটা যেন তার শেষ কথা। ফিওনা এক মুহূর্তে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার ঠোঁট কেঁপে উঠল রাগে, অভিমানে, আর কোথাও এক অদ্ভুত কৃতজ্ঞতা। আর সে কিছু না বলে হঠাৎ করে তার ছোট্ট হাত দিয়ে জেসপারের হাত টেনে ধরল। আপনার একগুঁয়েমি আমি বুঝেছি, কিন্তু আপনি আমার সাথে চলুন। আপনার এই অবস্থায় বাইরে থাকা উচিত না। তুষারের সাদা চাদরে ঢাকা বিস্তীর্ণ পথে জেসপার ফিওনাকে কোলে তুলে নিল।
চারপাশের হিম শীতল হাওয়া বয়ে চলছে, কিন্তু জ্যাসপার যেন তার নিজের শরীরের সমস্ত শীতলতাকে উপেক্ষা করে হাঁটা শুরু করলো। ফিওনার পায়ে যাতে ঠান্ডা না লাগে সেটাই যেন তার একমাত্র লক্ষ্য। ফিওনা বিস্ময়ে বলল, আপনি কি করছেন? নামান আমায়, এমনভাবে কেউ দেখে ফেলবে। আর আপনার তো ঠান্ডা লাগছে। তার গলায় লজ্জা মেশানো উৎকণ্ঠা। জ্যাসপার তার গম্ভীর দৃষ্টি সামনে রেখে মৃদু স্বরে বলল, লাগুক ঠান্ডা। তার কণ্ঠে এমন এক অদ্ভুত দৃঢ়তা যেন এক কথার পরে কিছু বলার আর জায়গা নেই। ফিওনা জানে জ্যাসপারকে কিছু বলা মানে বাতাসের বিপরীতে কথা বলা। তার মন চায় যা সে সেটাই করবে। তাই আর কোনো প্রতিবাদ না করে ফিওনা একটু ভালো করে জ্যাসপারের ঘাড়ের দিকে তার হাত দিয়ে জড়িয়ে ধরল, যেন সে নিজেই জ্যাসপারের উষ্ণতা আশ্রিত হতে চায়। তুষারে প্রবল ঠান্ডা আর পাতলা শার্টের নিচে শরীরটা যেন জমে যাচ্ছে, কিন্তু ফিওনার গায়ে এক বিন্দু অসুবিধা না হয় সেই চিন্তায় সে নিজেকে তুচ্ছ করে দিয়েছে। একসময় ফিওনা আর কিছু না বলে জ্যাসপারের গলা জড়িয়ে ধরে থেকে জ্যাসপারের ঘাড়ের কাছে মুখ গুজে রাখলো। তার উষ্ণ নিঃশ্বাস হালকা স্পর্শ করলো জ্যাসপারের ঘাড়ের টেটুটির উপর। সেই স্পর্শে জ্যাসপার যেন হঠাৎই তার শরীরের সমস্ত শীতলতার পর্দা সরিয়ে ফেললো। ফিওনার স্পর্শ তার রক্তে এক অদ্ভুত উষ্ণতা জাগিয়ে দিল, যা তাকে শক্তি জুগিয়েছিল। সমস্ত ঠান্ডা নিমিষে গায়েব হয়ে গেল। তার পায়ের নিচে তুষার ক্রমাগত চাপ পড়ছিল, কিন্তু তার দৃঢ় পায়ের গতি থামছে না। ফিওনার নীরব উপস্থিতি আর জ্যাসপারের অটুট সুরক্ষা, দুজনের মাঝে এই মুহূর্তে যেন তুষারাবৃত প্রকৃতি মিশে এক অনন্য রোমান্স তৈরি করলো।